আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। মোস্তফা ফিরোজ, ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওর মেহেদী হাসানের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন মানুষও আছে যারা বলছে 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন, আপনি থাকুন, নির্বাচন কেন, কার নির্বাচন দরকার। তিনি আরও অনেক কথা বলেছেন। মোস্তফা ফিরোজ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা ঘিরে থাকতেন তাদের অনেকে কেউ বলতেন, আপা আপনি আজীবন থেকে যান। আপনি শুনেছেন নিশ্চয়ই সেসব কথা। এমন মন্তব্যে মনে হতো সাবেক প্রধানমন্ত্রী খুশিই হতেন। ক্ষমতায় থাকলে মানুষ কি আসলে এই ধরনের মন্তব্যগুলোই শুনতে, মনে রাখতে, গুরুত্ব দিতে পছন্দ করেন কিনা? আসলে প্রশ্ন যেটা মেহেদী হাসান করেছেন, তার অন্য একটা প্রশ্নের জবাব দিতে যে তিনি এইভাবে বলেছেন, শুধু যদি বক্তব্যটা যদি ধরা হয় তাহলে এক ধরনের মনে হতে পারে যে এক ধরনের ভেতরে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। আর এই কথাটা শুনলে আমাদের কেন মনে হয়, যেহেতু শেখ হাসিনা বারবার বলতেন বিকল্পকে আপনাদের বিকল্পকে, ঐক্যফ্রন্ট ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী কে হবে, তার মানে প্রধানমন্ত্রীরও কোনো বিকল্প নেই, ওনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। যার কারণে তার ভেতরে একটা লম্বা সময় থাকতে একটা মানে ধারণা জন্মেছে যে আজীবন আমি থাকব। দলের নেতা কর্মীরাও মনে করতেন এবং সবাই মনে করতেন, বস্তুত বিরোধী দলের সবাই মনে করতেন যে আমৃত্যু শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, তাকে নড়ানো যাবে না। তো এখানে বলা হচ্ছিল যে নেপালে 6 মাস, এখানে 18 মাস লাগছে কেন? তখন বলছে যে আমরা, ডক্টর ইউনূসের উত্তর ছিল এই যে আমরা যখন আসলাম তখন আমাদেরকে তো কেউ মেয়াদ ঠিক করে দেয়নি, আমাদের সামনে তখন ছিল সংস্কার, বিচার এবং অন্যান্য বিষয়গুলি, সুশাসন, এই বিষয়গুলি। তো তখন আবার বলছেন যে এমনও তো ছিল, কেউ বলছেন যে আরও লম্বা সময় থাকেন। তার মানে এই সরকার ঠিক কত লম্বা সময় ধরে থাকবে এইটা ধারণাটা উনি করতে পারেননি, কারণ একটা অভ্যুত্থান এবং বাস্তবতায় এর কিছু দায় কিন্তু আবার রাজনৈতিক দলগুলোর আছে। রাজনৈতিক দলগুলো কিন্তু কখনোই বলেনি একসাথে বসে যে ঠিক আছে অন্তর্বর্তী সরকার আসুক, এই ফরম্যাট আমরা মেনে নিচ্ছি, কিন্তু 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এটাও বলেনি, এটাও সত্য কথা। তো তখন মনে হচ্ছিল যে সংস্কার করুক, আমরা হাসিনার হাত থেকে বাঁচছি, এটাই বড় মানে বাঁচা, মানে আর আমরা ক্ষমতায় যাব কবে এইটা হয়নি। কিছুদিনের মধ্যে যখন নাকি অন্তর্বর্তী সরকার অনেকটা রেগুলার সরকারের মতন ফাংশন করা শুরু হলো, তখন তাদের মধ্যে মাথায় আসলো যে আরে এটা কী হলো, এটা তো দেখি অনেক দিন থাকার ধান্দা করতেছে বা পায়তারা করতেছে, আমরা কবে যাব ক্ষমতায়। এবং যখন নাকি প্রশাসন, পুলিশ টুলিশ নিয়ে ভাগাভাগি শুরু করলো, কামড়াকামড়ি, এইটাতে তারা সময় ব্যয় করছে। তারা একটা রাজনৈতিক দলগুলো একটা ফাঁদে পড়ছে, বা অন্তর্বর্তী সরকারকে মানে খুব নিষ্ঠুরভাবে বলতে হয় একটা সুযোগ করে দিছে যে আপনারা রিল্যাক্স, আপনারা কাটেন। দেখবেন যে অনেকগুলো ছোটোখাটো সেমিনার, সিম্পোজিয়াম দেশের বাইরে হচ্ছে, চলে যাচ্ছে, কেউ ব্রাজিলে যাচ্ছে, কেউ মরক্কো যাচ্ছে, এমন সব দেশে যাচ্ছে। এগুলি তো করার কথা না। অন্তর্বর্তী সরকার বলেন না তত্ত্বাবধায়ক সরকার বলেন, এটা তো লিমিটেড সময়, খুব জরুরি কাজগুলি করার কথা। আপনার কথা থেকেই বলি, আবার প্রধান উপদেষ্টা সেই সাক্ষাৎকারেই বলেছেন আমাদের কতদিন থাকতে হবে তা কেউ নির্ধারণ করে দেয়নি, বলেছেন আমরা কতদিন থাকবো সেটা আমাদের সিদ্ধান্ত। এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটা শুরুতে নির্ধারণ না হওয়াতেই কি এমন, মানে আজকে যে কথা বা আজকের যে পরিস্থিতি সেটাই কি কারণ কিনা, বা অন্তর্বর্তী সরকারি সিদ্ধান্ত নেবে তারা কতদিন থাকবে, আসলেই কি তাই? আরেকটা বিষয় নিশ্চয়ই মাহফুজ আলমের ওই কথা, উপদেষ্টা মাহফুজ আলমের ওই কথাটা আপনার মনে আছে যে বিএনপি নিয়েছে 10টা, জামাত নিয়েছে 3টা, ভাগাভাগি যখন শেষ তখন একটা পর্যায়ে এসে মনে হলো যে নির্বাচন কবে, যেটার ইঙ্গিত আপনিও দিয়েছেন যে আমরা কবে ক্ষমতায় যাব। এক্স্যাক্টলি। আসলে মানে শুরুতেই অন্তর্বর্তী সরকার, দেখেন ডক্টর ইউনূসের ভাষণ, প্রথম ভাষণ সম্ভবত উনি বলছেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। এখানে একটা মেয়াদ দরকার ছিল। ওই যে কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন, এইটা মানে এইটা একটা ভেগ টার্ম। প্রথমেই যেহেতু ওনারা মানে সবাই টেকনোক্র্যাট, সবাই মানে সুশীল সমাজের প্রতিনিধি, ওনারা রাজনীতির প্রতিনিধি না, ওনাদের ডাইরেক্ট তৃণমূল পর্যায়ে কোনো রাজনৈতিক শক্তি নেই যে ওনাদের পাওয়ারটাকে এক্সারসাইজ করবে বা টিকায় রাখার জন্য কেউ কাজ করতো। যদি মানে ছাত্ররা যদি ওই ছাত্রদের অবস্থায় থাকতো, তারা যদি দল না করতো, তাহলে হয়তো একটা শক্তি হিসাবে তারা সমস্ত জায়গায় এই সরকারকে সাপোর্ট দিতে পারতো। এখন প্রথমে এটা ইউনূস সরকারেরই দায়িত্ব ছিল যে তাদের নিজেদের মেয়াদ ঠিক করা। আচ্ছা, একে কি সুশীলা কার্কি কেউ চাপ দিছে
যে আপনার প্রথম দিনেই কিন্তু ঘোষণা করতে হবে যে আপনার 5ই মার্চ নির্বাচন দিতে হবে, না, কেউ দেয়নি। কিন্তু উনি বুঝতে পারছেন যে এই ধরনের গভর্নমেন্ট দিয়ে বেশি দিন চলা যায় না, চলা উচিতও না, চলতে গেলেই ঝামেলা হবে, সমস্যা হবে। এইটা আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বুঝতে পারেনি। তখন একটা আবেগ ছিল, ওই যে আবেগ সবারই ছিল, অন্য রাজনৈতিক দলগুলোরও তো দায়িত্ব ছিল, যারা ম্যাচিউর, তারা কেন বললো না যে ইউনূস সরকারকে আপনি কিন্তু 6 মাসের মধ্যে নির্বাচন দেবেন, এই কথা কিন্তু বলেনি, এটা সত্য। তখন তারা হাফ ছেড়ে পাচ্ছে যে বাবা হাসিনা তো গেছে, আমরা এখন মুক্ত, ফ্রি, এখন আমরা একটু ঘুমাই টুমাই, তারপরে দেখা যাবে কি হয়। এই যে করতে যেই সমস্যাটা এখন মনে হয় বোঝা যাচ্ছে সেই আবেগ আর বাস্তবতার মধ্যে একটু হলেও তফাৎ আছে। ফয়েজ আহমদ, জাতিসংঘের মানে সাধারণ অধিবেশনে গিয়ে যে বক্তব্য রেখেছেন, মেহেদী হাসানকে যে ইন্টারভিউটা দিয়েছেন, সেটা নিয়ে নানান ধরনের আলোচনা তো চলছেই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, প্রধান উপদেষ্টা এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। বলেছেন অনেকেই নাকি তাকে আরও 5 বছর ক্ষমতায় থাকতে বলেছেন। এমন বক্তব্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাচ্ছেন, সেটি এখন প্রশ্ন। তিনি এই কথা বলে নির্বাচন নিয়ে সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছেন। রাজনীতিবিদদের মধ্যে নির্বাচন নিয়ে সংখ্যা বাড়িয়েছেন প্রধান উপদেষ্টা, তিনি কি সেটা জানেন? জি, আপনাকে ধন্যবাদ। ইটস এ সিরিয়াসলি ব্যাড এক্সাম্পল অফ জার্নালিজম, ব্যাড জার্নালিজম। মোস্তফা ফিরোজ ভাই ইঙ্গিত করেছেন, জনাব মেহেদী হাসান যে ইন্টারভিউ প্রফেসর ইউনূসের করেছেন, সেখানে তিনি প্রশ্ন করেছেন যে আপনি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিচ্ছেন, আরও 6 মাস সময় আছে, সেই নির্বাচনের জন্য 6 মাস সময় প্রয়োজন কিনা অনেকে সেই প্রশ্ন তোলেন। সেটাকে রেসপন্স করে প্রফেসর ইউনূস বলেছেন, অনেকে বলেন যে আপনি আরও থাকেন, আরও 5 বছর থাকেন, আরও 50 বছর থাকেন, আরও 10 বছর থাকেন, এরকম বলে। সেগুলি অনেক 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 কিছু বলে, আমরা সেটা শুনছি না। আমরা যেটা পারছি, আমাদের যেটা সাধ্য আছে, আমরা যেটা করতে চাই, আমরা সেটা করছি। এটা হচ্ছে পুরো সেন্টেন্স আমি আপনাকে যেটা বললাম। আমি আপনাকে বলার পরে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কোনো আগামী নির্বাচন নিয়ে এই বাক্য থেকে অন্তত কোনো অনিশ্চয়তার গন্ধ পান কিনা? না, পুরো ইন্টারভিউটা দেখেন। আনফরচুনেটলি যেটা সোশ্যাল মিডিয়া, আপনি যে ব্যাড জার্নালিজম বলছেন, কোনটাকে বলেছেন? মেহেদী হাসানের ইন্টারভিউ বিভিন্ন সোশ্যাল মিডিয়া, প্রাজ্ঞ সাংবাদিক, আপনি বলেন এটা ব্যাড এক্সাম্পল কিনা? প্রশ্নটা শেষ করি। মেহেদী হাসানের ইন্টারভিউটা নিশ্চয়ই আপনি ব্যাড এক্সাম্পল বলছেন না, তার ইন্টারভিউতে পুরো পরিষ্কার কি বলা হয়েছে। নো, আমি মেহেদী হাসানের সমস্যা কোথায় হলো? সেই ইন্টারভিউটার একটা উত্তরের যেখানে যেই অংশটুকু কার্ড আকারে ছেপে দিলে জনমনে কনফিউশন, দেখুন কনফিউশনের মাত্রাটা কোন পর্যায়ে গেছে। এই কনফিউশন ধরে পলিটিক্যাল পার্টিকে আমরা স্টেটমেন্ট দিতে দেখেছি। এখন আমি বলতে পারি যে আপনি একজন রাজনৈতিক নেতা, আপনার তো দায়িত্ব ছিল পুরো জিনিসটা পড়ে বুঝে তারপরে কমেন্ট করা, সেটা আমি বলতে পারি। আরেকজন পলিটিশিয়ান আপনি মাত্র বললেন এটা কমেন্ট করছেন। এখন আমাদের একটা ব্যাড জার্নালিজমের কারণে আমরা একটা খণ্ডিত অংশ পলিটিশিয়ানদের হাতে তুলে দিলাম, মানুষ কমেন্ট করতে শুরু করলো। দেখেন আমি আপনাকে যেটা বললাম যে এখানে আমার তো 5 পাতার হবে। ফয়েজ আহমদ, আপনিও সাংবাদিক, আপনি জানেন দ্যাট ইজ নট হেডলাইন, দ্যাট ইজ নট হেডলাইন। হেডলাইন আপনার যদি হেডলাইন 5 পাতার না, আপনি হেডলাইন দিয়ে যদি সঠিক তথ্যকে রিপ্রেজেন্ট করতে না পারেন, আপনি আমাকে জার্নালিজমের কথা বলেছেন তো আমি শেষ করি, আমি শেষ করি। যেই হেডলাইন দিয়ে, হেডলাইন আপনি যেহেতু হেডলাইনের প্রশ্নটা তুললেন, ওটা ফটোকার্ড হেডলাইন ছিল না, হোয়াট এভার, তারপর আপনি যখন হেডলাইন বললেন, যেই হেডলাইন দিয়ে আপনি বার্তাটাকে, মেসেজটাকে রংলি রিপ্রেজেন্ট করবেন, এটা আপনার সিরিয়াস ব্যর্থতা জার্নালিজমে, যে আপনি হেডলাইন ঠিক করতে পারেন না। জার্নালিজম একটা হেডলাইন সেট করতে পারার যোগ্যতা কিন্তু অনেক বড় যোগ্যতা। সুতরাং আমি ওই টেকনিক্যাল, ওই গ্রামাটিক্যাল আলোচনায় যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলছি যে আপনি শুধুমাত্র আপনার মুখরোচক, আপা এটা মানেন তো যে আপনার টকশো থেকেও কেটে কেটে অনেক অংশ ছাড়া হয় রিলস আকারে। কেন ছাড়া হয়? ক্লিক বাইটস। হ্যাঁ, কদিন আগে দেখছিলাম আপনি আমেরিকা চলে যাচ্ছেন সপরিবারে, এই ফেসবুকে দেখছিলাম, ক্লিক বাইটস, নাথিং। সুতরাং এই ক্লিক বাইটসের কবলে যখন রাজনীতি পড়ে, তখন জয়নাল আবদিন ফারুকের মতো একজন বিজ্ঞ পলিটিশিয়ান কমেন্ট করে বসেন, একটা পলিটিক্যাল পার্টি স্টেটমেন্ট দিয়ে বসেন, অনেকগুলি পলিটিক্যাল পার্টি কথা বলেছেন এটা নিয়ে, কিন্তু কি পুরো সেন্টেন্সটা কি এটা আমরা পলিটিশিয়ানদের হাতে দেই নাই। এটা একটা ব্যাড জার্নালিজম নয় কি? যে আপনি পুরো বিভ্রান্ত করছেন, মানে মানুষকে বোঝাচ্ছেন যে প্রফেসর নিউজ বলছে যে তাকে আরো 5 বছর 50 বছর না গেলে কি হয়, এটা সে বলছে, সেটা তো বলেনি। সে বরঞ্চ তার জোর দিচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে প্রথমার্ধেই যে নির্বাচনটা হবে সেটা নিয়ে আমরা কাজ করছি। অনেকে অনেক কথা বলছে, কেউ বলছে যে আরো আগে হয়ে যেতে পারে, কেউ বলছে আরো না হলে অসুবিধা কি হয়, সেটাকে আমরা পাত্তা দিচ্ছি না, বরঞ্চ আমাদের লক্ষ্যে আমরা স্থির। সেই জায়গাটা বলতে গিয়ে, সেই জায়গাটা বলার পরে যদি আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, পলিটিশিয়ানরা দেখে থাকেন,
তাহলে এটা রাজনীতি এবং একই সঙ্গে আমি বলবো জার্নালিজম ফেল করেছে। এই দুইটা কথার মধ্যে আপনি কোনো তফাৎ দেখেন কিনা? ওই ইন্টারভিউ থেকে এই কথা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমি বলছি। প্রধান উপদেষ্টা মেহেদী হাসানকে যেটা বলেছেন যে আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে এখন কার্যক্রম স্থগিত, যে কোনো সময়ে কার্যক্রম চালু হতে পারে। এরপর মেহেদী হাসান পাল্টা প্রশ্ন করেন, আপনি বলতে চাচ্ছেন আপনি স্থগিতাদেশ তুলে নিতে পারেন? জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন স্থগিতাদেশ তুলে নেওয়া একটা সম্ভাবনা, মানে দেয়ার ইজ এ পসিবিলিটি। আমি বলছি আইন উপদেষ্টা আসিফ নজরুল যেটা বলেছেন, যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী নাকি অস্থায়ী এই ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই দুজনের কথার মধ্যে কোনো অমিল দেখাটা কি অস্বাভাবিক? না, অমিল নেই, টেকনিক্যালি কোনো অমিল নেই, বুঝতে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় প্রবলেম হতে পারে, এটা কোনো অসুবিধা না। প্রফেসর ইউনূস যেটা বলেছেন, সাসপেন্ড মানে কি? আমরা ধরেন ইংরেজিতে শব্দটা যখন সাসপেন্ড, আর বাংলাতে আমরা আবার এটাকে সাসপেন্ডের বাংলা করি সাময়িকভাবে স্থগিত। স্থগিত মিন্স সাময়িক। সাসপেন্ড মানে সাসপেন্ড, সাসপেন্ড মানে কিন্তু এটা বন্ধ না, ব্যান না। সাসপেন্ড যে কোনো জিনিস এটা ইমিডিয়েটলি, ধরেন খেলার সময় হয় না, বৃষ্টির কারণে ম্যাচ সাসপেন্ড হয়েছে, সাসপেন্ড হওয়া মানে কিন্তু বাতিল হয়ে যাওয়া না, বাতিল জিনিস বাতিল, এই ম্যাচ পরিত্যক্ত। সাসপেন্ড হওয়া মানে এটা আবার শুরু হতে পারে, অপেক্ষা করে, ওয়েদার দেখে। সুতরাং আওয়ামী লীগের কার্যক্রমের যে সাসপেনশন, সেটা একটা পার্টিকুলার পয়েন্টে বিচার চলাকালীন পর্যন্ত। তার মানে কি, বিচার কবে শেষ হয়ে যাবে, বিচার আওয়ামী লীগের বিচার কবে শেষ, এটা চিফ অ্যাডভাইজার জানেন না, তো এটা জানে কোর্ট। সুতরাং আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে স্থগিতাদেশ, সেটা যে কোনো সময় প্রত্যাহার হতে পারে। এই সময়টা কি, সেটা রিলেটেড টু দ্য যেই প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল, স্থগিত হয়েছিল, সেই প্রজ্ঞাপনই তো বলে দিচ্ছে এটা বিচারের সঙ্গে সম্পর্কযুক্ত। আর প্রফেসর আসিফ নজরুল যেটা বলছেন, সেটা উনি ওটাকেই ব্যাখ্যা করেছেন। উনি ওনার জায়গাটা বলছেন যে আমার যা ধারণা, উনি একজন আইনের শিক্ষক, উনি আইন মন্ত্রণালয় চালান, উনি কোর্ট কাছারির সঙ্গে সম্পৃক্ত। উনি বলছেন আমার যা ধারণা, উনি হয়তো বিচারের গতি বা বাস্তবতা যেটা দেখছেন, তার আলোকে মনে করছেন না যেটা নির্বাচনের আগে হওয়া সম্ভব। সুতরাং এই দুইটা কথার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এটাও হচ্ছে ওইরকম যে আমি বুঝতে হুট করে এরকম বুঝছি কিনা যে আওয়ামী লীগের, এখানেও দেখেন আপনি যে পুরো জায়গাটা যায়নি, ওই অতটুকু গেছে, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নিয়ে, এরকমই হয়েছে তো, হেডলাইন তুলে নিয়ে হতে পারে, চিফ অ্যাডভাইজার এটা বলেছেন। সুতরাং পুরো সেন্টেন্সের মধ্যে আমি এরকম কোনো বড় ঝামেলা দেখি না যেটার সঙ্গে জনাব আসিফ নজরুলের বক্তব্যের সঙ্গে অমিল রয়েছে। বরঞ্চ প্রজ্ঞাপনের সঙ্গে, যে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, সেই প্রজ্ঞাপনের সঙ্গে ওনাদের দুজনের কারোর বক্তব্যেরই কোনো পার্থক্য নেই। মোস্তফা ফিরোজ, কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন কিছুক্ষণ আগে, আপনি যে কথাটা বলছিলেন যে কিছু তরুণ ছাত্রদের মন্ত্রণালয়ে নিয়েছেন, এজন্য অভিনন্দন, কিন্তু মন্ত্রণালয়ে তারা চালাতে পারেনি। তরুণরা দেশ চালাবে এটাই তো স্বপ্ন, কিন্তু তরুণদের মধ্যে বিভক্তি তৈরি করা হয়েছে, কারণ শেখ হাসিনার আমলাতন্ত্র রয়ে গেছে। তরুণদের মন্ত্রণালয় চালাতে দেয়া কি তবে ভুল সিদ্ধান্ত ছিল কিনা, আপনি কি মনে করেন? তার মতামতের সাথে একমত দ্বিমত কোনটা পোষণ করেন? না, পুরোটাই তো একটা মানে ভুল, তো বিশাল একটা ভুল। ছাত্ররা ডাইরেক্ট কেন, এটা তো শুধু তরুণ না, এটা একেবারেই বলা যায় যে ছাত্র। কারণ আমরা দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নর্থ সাউথে ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষা দিতে দেখলাম। তার মানে স্টুডেন্ট একটা মিনিস্ট্রির প্রধান হয় কী করে, মিনিস্ট্রি চালায় কী করে, তাও একাধিক গুরুত্বপূর্ণ, মানে স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়। এবং তার মধ্যে ভুলটা দেখলাম তো, যে কুমিল্লা জেলার জন্য 2400 বা 300 একটা জেলার জন্য বরাদ্দ, তার নিজের নির্বাচনী এলাকার জন্য প্রায় 350 কোটি। আবার হাসনাত আব্দুল্লাহ তার এলাকার জন্য প্রায় 250 কোটি টাকা। তো এটার ব্যাখ্যা কি, জবাব কি? আজ পর্যন্ত এই যে যখন কি প্রথম আলোতে বিশাল করে নিউজটা আসলো, তার কোনো ব্যাখ্যা দিয়েছে? এটা তো সিরিয়াস একটা এটা তো পলিটিক্যাল, যারা রাজনীতি করেন, রাজনৈতিক মিনিস্ট্রি যারা চালান, তারা এই সমস্ত করেন তার নিজের জেলার জন্য। এরা আগে তাজুল ইসলামও তো কুমিল্লার ছিল, কুমিল্লায় করলো, তা আবারও করলো। তো এখানেই তো বৈষম্য। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা যখন নাকি নিজেরা গেল, তারাই তো বৈষম্য তৈরি করলো। তার মানে সেই ম্যাচুরিটিটা তাদের নাই, এবং তারা সেখানে থেকে তারা তাদের দলীয় রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছে। তার সাথে ওয়াহিদুদ্দিন মাহমুদ বা অন্য উপদেষ্টাদের দেখবেন, ওনারা তাদের এলাকায় যান না, আর এনারা নিয়মিতভাবে এলাকায় যায়। তো এইটা তো হইতে পারে না। একটা অন্তর্বর্তী সরকার থাকবে নিউট্রাল, কিন্তু এখানে একটা অংশ
পুরো পলিটিক্যাল, আরেকটা অংশ একদম নন পলিটিক্যাল। এটা তো হইতে পারে না, এটা তো গোজামিল। এখানেই হচ্ছে ডক্টর ইউনূসের সরকার পরিচালনার সবচেয়ে ব্যর্থতা, সবচেয়ে বড় দুর্বলতা, যে উনি একটা মিনিস্ট্রিটাকে, তার ক্যাবিনেটটাকে একটা স্রোতে গাঁথল না। আমি আসিফ সজীব ভুঁইয়াকে যেমনভাবে দেখব, তেমনভাবে দেখব আমি ওয়াহিদুদ্দিন মাহমুদ, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। তাদের আচরণে, বলনে, চয়নে কোনো কোনো ক্ষেত্রে সরকারকে দায়ী করছেন যে এই জবাব দিতে হবে। যখন নাকি এর উপর হামলা হলো নুরুল হক নূরের উপর, যে এটা সরকারের জন্য দায়ী বা রেসপন্সিবল, তো সরকার দায়ী, তাহলে আপনি কি? আপনিও তো সরকারের পার্ট। তো এইসব মিলায় মানে দেখেন, তরুণরা মিনিস্ট্রি চালাচ্ছে, এমন কি উদাহরণ তৈরি করছে কই? মানে মানে গত 1 বছরের মধ্যে একটা কি কোনো নজির স্থাপন করছে? মানে এই ছাত্রদের কোনো নজির তো দেখা যাচ্ছে না। কোথায় মানে চুরি ডাকাতি কত হলো, কি কি অনিয়ম হলো, তা না, বরং অনিয়মের তারা নিজেদের জড়িত হওয়ার, আশপাশে সবাই জড়িত হওয়ার অনেক রকম উদাহরণ আসছে। যত আলোচনা হচ্ছে স্থানীয় সরকার নিয়ে, কম অবশ্য হচ্ছে তথ্য মন্ত্রণালয়। আমি মনে করবো যে তথ্য উপদেষ্টা সেই তুলনায় যথেষ্ট ম্যাচিউর, কিন্তু সামগ্রিকভাবে একটা সরকারের পলিসি ছিল যে আমি ছাত্ররা গণঅভ্যুত্থান করছে, আমি কতটুকু পর্যন্ত তাদেরকে আমি সাথে নেব, কতটুকু পর্যন্ত নেব না। আজকে দেখেন, সার্বজনীন যে একটা চরিত্র ছিল ছাত্রদের সেই গণঅভ্যুত্থানে, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, এখনও করি, কিন্তু যারা এই দায়িত্ব নিল এবং রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু আলটিমেটলি বিচ্ছিন্ন হয়ে গেল। এখন কিন্তু তাদের সঙ্গে কোনো জনস্রোত নেই, তারা এখন জোট টোট করে নিজেদেরকে ফোকাস করার চেষ্টা করতেছে। সুতরাং একদম শুরু থেকেই কিন্তু ভুল যে রাজনীতিকদের হাতে চালাতে হবে। আমি তো এই জন্য বলি যে শুরু থেকেই সময়টা বেঁধে দিয়ে টার্গেট করে একদম অমুক দিন 2 বছর পরে নির্বাচন হোক, সেই ডেটটা ফিক্সড করে কাজ করা উচিত ছিল। শুরু থেকে যে ভুল, সেই ভুলের সাথে একটার পর ভুল কিন্তু যুক্ত হচ্ছে, যে ছাত্ররা তাদের ছাত্রত্ব বাদ দিয়ে তারা মিনিস্ট্রি করতে গেল। ওটা করার ফলে দেখেন কত তরুণ চাঁদাবাজির মধ্যে জড়ায় গেল। এখন ছাত্ররা মনে করছে আচ্ছা পড়াশোনা বেশি না করলেই তো চলে, তার চেয়ে আমরা ক্ষমতা, পাওয়ার, পলিটিক্স করব। বাংলাদেশের রাজনীতির চরিত্র আমরা জানি যে কি, এখনও পর্যন্ত সেই আদর্শিক মানে চর্চা যেহেতু নাই, ফলে ওই প্রচলিত এই আশঙ্কাটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস করছিলেন, যে তিনি বলছিলেন যে এরা যখন নাকি দল করবে তখন আমার ভয় যে প্রচলিত রাজনীতির মধ্যে ঢুকে না যায়। ঠিক তাই কিন্তু হয়েছে। এই ম্যাচুরিটিটা দিয়ে কিন্তু উনি বুঝতে পারছেন, এবং আমরাও শঙ্কা করছিলাম, যা ঠিক তাই হয়েছে। কিন্তু এটা একেবারেই ভুল সিদ্ধান্ত হয়েছে মিনিস্ট্রির দায়িত্ব নিয়ে। বরং তারা তাদের যে অভ্যুত্থানের চেতনার দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে যদি তারা পাড়া মহল্লায় সমস্ত তৃণমূলে ছড়ায় যেত, তাহলে চাঁদাবাজি বন্ধ হতো, দুর্নীতি বন্ধ হতো, সবাইকে মিলে একটা দেশ পুনর্গঠনের একটা কাজ করতে পারে। তরুণদের যে রাজনৈতিক দল এনসিপির প্রতীক নিয়ে আসলে কোনটা নিবে না, এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা কি বলবো, এক ধরনের চলছে। তো নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা তিনি করবেন না। এর আগে শাপলা প্রতীক চেয়েও নাগরিক ঐক্য পায়নি, এবং মান্না সাহেবের এই যে কথাটা, যে শাপলা পেতে চাইলে এনসিপিকে মানে এনসিপির এগেনস্টে তার কোনো কমপ্লেইন থাকবে না, এই স্টেটমেন্ট কি আসলে তাদেরকে শাপলা পেতে সাহায্য করবে কিনা? যদিও ইসি যে 50টা প্রতীক দিয়েছে সেখানে কোথাও আসলে শাপলা নেই। দেখেন, ইসি তো একটা আইন কানুনের মধ্য দিয়ে চলে। যখন কি ভেটিং করে আইন মন্ত্রণালয় থেকে আসছে, সেখানেও কিন্তু শাপলা ছিল না। ফলে ইসি মানে তাদের প্রতি মাহমুদুর রহমান মান্নার একটা ব্যক্তিগত আমাদেরও সহানুভূতি আছে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি কি আছে দিলে ক্ষতি কি, কিন্তু রাষ্ট্রের কিছু আইন কানুন আছে। এটা যেহেতু জাতীয় প্রতীক ধরা হয়, নানান কারণেই সেটা যেমন নাগরিক ঐক্যকে দেওয়া হয়নি, সেই কারণে হয়তো দেওয়া হচ্ছে না। এটা নিয়ে মানে খুব ধরে বসে থাকার তো কোনো কারণ, এটা তো কোনো প্রতিষ্ঠিত প্রতীক না, এটা তো দাড়িপাল্লা না, নৌকা না, বা ধানের শীষ না।